আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আর আজ বানাবো একটা সুস্বাদু টিফিনের রেসিপি। তো চলো কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। দেখো, সবার প্রথমে বসে পড়েছি আলু কাটার জন্য। তোমরা চাইলে গাজর দিতে পারো, আমার কাছে এই দিন গাজরটা ছিল না তাই আমি দিতে পারিনি। তো দেখো, আলুটাকে ছোট ছোট পিসে কেটে নেব। আলু আমরা বাড়ির সবাই পছন্দ করি, মানে বেশিরভাগ জিনিসেই আমাদের আলুই বেশি থাকে। তো যাই হোক, আমি আলুটাকে ছোট ছোট ডুমু ডুমু করে কেটে নিয়েছি। দেখো, একদম সামান্য পরিমাণে আলু দিয়েছি, যেহেতু আমার যতটা পরিমাণে করব সেই পরিমাণে এটা এনাফ। কিন্তু দেখো, আলুটা আমার কাটা হয়ে গেছে। ভাবলাম আমিও একটু ক্যামেরার সামনে আসি। অনেক দিন ধরে এই রেসিপি ভিডিওগুলো দেওয়ার জন্য আমার খুব একটা ক্যামেরার সামনে তেমনভাবে আসাই হয় না। তো ভাবলাম আজ একটু ক্যামেরার সামনে আসা যাক। তো যাই হোক, আমার আলুটা কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি পেঁয়াজ কাটবো। তোমরা যদি এই রেসিপিটা নিরামিষভাবে বানাতে চাও তাহলে কিন্তু পেঁয়াজ দিও না। পেঁয়াজ না দিলেও যে স্বাদটা হবে না এমনটা কোনো ব্যাপার না। পেঁয়াজ দিতেও পারো, না দিতেও পারো, পুরোপুরি অপশনাল ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। বেশি পরিমাণে পেঁয়াজ দিচ্ছি না, একদম অল্প পরিমাণেই পেঁয়াজটা দিচ্ছি, ঠিক আছে? তো দুটো পেঁয়াজ আমি ঝটপট করে কেটে নেব, জাস্ট ছোটো ছোটো কুচি করে। কেমনভাবে কাটছি সেটা তোমাদেরকে আমি দেখিয়েই দেবো পরে। তো দেখো, এদিকে আমার আলু আর পেঁয়াজ কাটা হয়ে গেছে। এগুলো একটু জল দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ কেটে রাখার ফলে না একটা কালো কালো ভাব চলে আসে, তাই এখানে জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে আর কোনো কালো কালো ভাব না আসে। তো ভালোভাবে এখন আলু আর পেঁয়াজটাকে ধুয়ে নিলাম। সবজিটা কাটার আগেই আমাকে ধুতে হতো, কিন্তু ভিডিও করার চক্করে একদমই খেয়াল ছিল না। তো কাটার পরেই একটুখানি জাস্ট জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম। তো চলো এরপরে তাহলে নেক্সট স্টেপে যাওয়া যাক। তো এদিকে দেখো, আমি এখন চিড়ে নিয়ে নিচ্ছি। চিড়ে একদম ছোট কাপের 4 কাপ মতো নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিও। চিড়েটাকে অনেক ভালোভাবে 4-5 বার জল পাল্টে পাল্টে ধুতে হবে, কারণ চিড়ের মধ্যে অনেকখানি নোংরা থেকে থাকে। তো আমি অনেকবার ধরে 4-5 বার ধরে জল দিয়ে প্রায় ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিয়েছি, যাতে কোনো ধরনের নোংরা না থাকে। তোমরা যতটা পরিমাণে পোহা বা চিড়ের পোলাও করতে চাও ততটা পরিমাণে চিড়েটা নিও। আমিও আমাদের পরিমাণ মতো বুঝেই নিয়েছি কিন্তু। তো দেখো, ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। আমি প্রায় 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি ভালোভাবে চিড়েটাকে। তারপরেই কিন্তু একদম খুব ভালোভাবে জলটা হাত দিয়ে নিংড়ে ঝরিয়ে নিতে হবে একদম, তাহলে ঝরঝরে যে ব্যাপারটা ওটা কিন্তু আসবে। না হলে যে ঝরঝরে ব্যাপারটা ওটা একদমই আসবে না যদি জল থাকে চিড়ের মধ্যে। দেখো, এখন আমার খুব ভালোভাবে চিড়েটা ধোয়া হয়ে গেছে। আমি ভালোভাবে জল একটু ছিল, ওই জলটা থেকে নিংড়ে নিংড়ে একটা অন্য পাত্রের মধ্যে তুলে রাখছি। চিড়ের মধ্যে জল থাকলে কিন্তু ঝরঝরে ব্যাপারটা একদমই আসবে না। তো তোমরা একটু ভালোভাবে জলটা নিংড়ে নিও। তো এখন দেখো, কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একটু সাদা তেলেই করো, তাহলে স্বাদটা একটু বেশি ভালো পাবে। সরষের তেলটা এখানে অ্যাভয়েড করারই চেষ্টা করো। তো দেখো, আমি এদিকে কড়াইয়ে তেল চাপিয়ে চলে এসেছি এখন কারি পাতা তোলার জন্য। তোমার বাড়িতেই রয়েছে কারি পাতার গাছ, ভাবলাম ওটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো কচি কচি দুটো কারি পাতা আমি তুলে নিলাম এখানে। অনেক বড় ছিল জানো তো কারি পাতার গাছটা, এত ডালপালা বেরোচ্ছিল, এত ঝোপঝাড় হয়ে যাচ্ছিল বলে কয়েকটা ডালপালা কেটে দেওয়া হয়েছে। তো দেখো, আমি কারি পাতাটা তুলে নিয়েছি এখন তাহলে চলো উপরে যাওয়া যাক। আমার বাড়ির উঠানের মধ্যে এই কারি পাতা গাছটা আছে, তো ভাবলাম নতুন কিছু তোমাদের সাথে একটু শেয়ার করাই যাক। এসে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম কারি পাতাটা।
এখন ওই ডালটা থেকে পাতাগুলো নিয়ে নেব। আমার 4-5টা মতো পাতা দরকার, এতগুলো পাতাও আমার প্রয়োজন হবে না। যতগুলো পাতা দরকার আমি এই ডাল থেকে এখন ছিঁড়ে নেব। তো যাই হোক, আমার মনে হয় রান্না করতে খুব অল্প সময় লাগে, তবে এই জিনিসপত্রগুলো গুছোতেই সমস্ত কিছু রেডি করতে যেন একটু বেশি সময় লাগে, তাই না? রান্না একদম খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়, জিনিসগুলো যদি গোছানো থাকে তাহলে একদম 10-15 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়, কিন্তু এই জিনিসগুলো গোছাতেই আধ ঘন্টা 1 ঘন্টা পেরিয়ে যায় বলো। তো যাই হোক, আমার 4-5টা মতো পাতা লাগতো, আমি এগুলো ছিঁড়ে নিয়েছি। এখন দেখো, সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে, এরপরে দেব সামান্য পরিমাণে গোটা জিরে, এরপরেই দিয়ে দেবো কিন্তু আমাদের কারি পাতাগুলো ধোয়া ছিল, ওই জন্য প্রচুর পরিমাণে ফাটছিল। যাই হোক, আমার এটা প্রায় সময়ই হয়, আমি রান্না করতে করতে প্রচুরবার ছ্যাঁকা খাই, কড়াই বলো বা তেল আমার গায়ে ছিটে আসে কতবার, এটা এখন মানে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হতে না হতেই আলুটাও কিন্তু আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরেই আমি আলুটা দিতে পারতাম, তবে আলুটা আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, যদি সেদ্ধ না হয় খেতে ঠিক ভালো লাগবে না। তো যাই হোক, আলু পেঁয়াজটা দিয়ে আমি এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা না দিলে অনেকক্ষণ ধরে ভাজার সময় লাগবে। আর একটুখানি হলুদও দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একদম হলুদ দিয়েছি, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি লঙ্কা দিচ্ছি না, তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিতেও পারো, আমি একটু লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। তো ওতে আমার ঝাল, লবণ মানে মিষ্টি সমস্ত কিছুই কিন্তু ব্যালেন্স হয়ে গেছিলো। তো কিছুক্ষণ সময় নিয়েই হাতে আলু আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দেখো, আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এই পোহাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তবে সমস্ত কিছুর টেস্টটাই কিন্তু ব্যালেন্স করে দিতে হবে। তো যাই হোক, এদিকে আমার যে চিড়েটা রাখা ছিল সেই চিড়েটা এখন আমি দিয়ে দেব এই সবজির মধ্যে। চিড়েটা কত পরিমাণে ঝরঝরে হয়েছে দেখে নাও, শুধুমাত্র চিড়েতে কোনো রকমের জল নেই বলে। তো যাই হোক, আমি একটুখানি ঢাকাও দিয়ে দিয়েছিলাম আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা সেদ্ধ যদি না হয় না, কাঁচা কাঁচা একটা ভাব রয়ে যায়, ওটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমার আলু পেঁয়াজ সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা তোমরা চাইলে সকালের ব্রেকফাস্টেও খেতে পারো, আর বিকেলের টিফিনেও কিন্তু খেতে পারো, আর বাচ্চাদের টিফিনেও এটা নিঃসন্দেহে দেওয়া যাবে। খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায়, হাতে যদি 10-15 মিনিট থাকে তার মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। নুন চিনি সব কিছু একটু ভালোভাবে ব্যালেন্স করে দিতে পারলে এটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। তো যাই হোক, আমি দেখছিলাম আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, তো ভালোভাবেই বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে রাখা চিড়েটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার রান্না করতে করতে জানো তো কারেন্ট চলে গেছিলো, ওই জন্য ভিডিও বানাতে খুব অসুবিধাই হচ্ছিল, ওই জন্য আমি মাঝে মাঝে ক্যামেরা অন করেছি, মাঝে মাঝে করতে পারিনি। তো সেদিনের প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল, কারেন্ট চলে গিয়েছিলো। তো যতটা পেরেছি আমি ভালোভাবে ভিডিওটা করার চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতেই পারছো কিসের পর কি করছি। আমার যেহেতু অনেকটা পরিমাণে চিড়ে ছিল, ওই জন্য আমি 2 স্লটে দিচ্ছি। প্রথম স্লটে অল্প দিয়ে একটু মিক্স করে নিলাম, তারপর যখন ভালোভাবে মিক্স হয়ে গেল, যতটুকু চিড়ে আবার আমার বাকি ছিল সেই চিড়েটাও আমি এখন দিয়ে দেব। তো দেখো, ভালোভাবে একটু মিক্স করে নিলাম, এরপরে যে চিড়েটা আমার বাকি রয়েছে সেটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। একসাথে অনেকটা পরিমাণে হয়ে গেলে না আমার একটু নাড়াচাড়া করতে প্রবলেমই হয় বলতে পারো, যেহেতু এখন আমি পাকা রাঁধুনি হইনি, তো আস্তে আস্তে চেষ্টা করতে করতে হচ্ছে আর কি। যাই হোক, তো দেখো, এদিকে আমার প্রায় কিন্তু চিড়ের পোহা বলতে পারো বা চিড়ের পোলাও রেডি হয়ে গেছে, আর কতটা ইয়াম্মি দেখতে হয়েছে, তাই না? তো যাই হোক, এখন একটা প্লেটে সার্ভ করে নিলাম। সবাই তো খেয়ে খুব ভালোই বলেছিল। তো অল্প পরিমাণে বানিয়েছিলাম বলেই ভালো হয়েছে। যখন দেখবে খাবারের কোয়ান্টিটিটা অনেকটা বেশি হয়েছে তখন আর টেস্ট এটা ঠিক লাগে না। যখনই তুমি অল্প পরিমাণে বানাবে টেস্টটা এত সুন্দর হয়, মনে হয় আরেকটু হলে ভালো হতো, তাই না? তো দেখো, সমস্ত কিছু দিয়ে আমার একদম হয়ে গেছে রেডি, আর কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে সেটাও আমি একটুখানি দেখিয়ে দিলাম, আর আলুটাও দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়েছে কি সুন্দর, দেখছো?
আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় অবশ্যই জানিও। এইভাবে তোমরা বাড়িতে যদি কখনো ট্রাই না করে থাকো, আমার এই রেসিপিটা দেখে একবার অবশ্যই ট্রাই করতে পারবে। আশা করছি তোমাদের ভীষণ পরিমাণে ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা চাইলে চিনেবাদামও ইউজ করতে পারো। আমার কাছে সেই দিন ছিল না, তাই আমি ইউজ করতে পারিনি। প্রথমেই যখন সেই কারি পাতা ওইসব ভাজছো সেই সময়েই কিন্তু চিনেবাদামটাও দিয়ে দেবে, টেস্টটা আরও দ্বিগুণ হবে। তো চলো আজকের মতো এখানেই, টাটা।